আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা বোলজম্যানের এন্ট্রপি রিলেটেড যেই সম্পর্কটা, যেই সূত্রটা, সেটা প্রতিপাদন করব ইনশাল্লাহ। প্রথমেই আমরা বোলজম্যানের যে সূত্রটা সেটা লিখে দিই। বোলজম্যানের সূত্রটা হচ্ছে বোলজম্যানের এন্ট্রপির সূত্র। এন্ট্রপি সূত্র হচ্ছে তোমার এস ইকুয়াল টু কে ইন্টু লগ ডব্লিউ, যেখানে কে একটা ধ্রুবক, এটাকে আমরা সাধারণত বোলজম্যান ধ্রুবক বলে থাকি। বুঝতে পারছো? এই কে আমরা সাধারণত বোলজম্যান ধ্রুবক বলে থাকি। তো এটা হচ্ছে বোলজম্যানের এন্ট্রপি রিলেটেড সূত্র। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে এটাকে প্রতিপাদন করার আগে এটার পরিচয় দেখব। এখানে এস কি? এখানে এস হচ্ছে এন্ট্রপি। এস হচ্ছে এন্ট্রপি, ঠিক আছে? আর এখানে ডব্লিউ এর পরিচয় কি? ডব্লিউ এর পরিচয় কি? ডব্লিউ হচ্ছে এখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি বা সর্বোচ্চ সম্ভাব্যতা। সর্বোচ্চ সম্ভাব্যতা বা ইংলিশে বলা হয় ম্যাক্সিমাম প্রবাবিলিটি। ওকে, আশা করি আমি সম্ভাব্যতা বানান ঠিকঠাক লিখছি। এখন প্রমাণ করার জন্য একেবারে প্রথম যে লাইনটা, সেটা হচ্ছে আমরা জানি যে এন্ট্রপি হচ্ছে তোমার এন্ট্রপি এস হচ্ছে এই ডব্লিউ এর ফাংশন। বুঝতে পারছো? সর্বোচ্চ সম্ভাব্যতার ফাংশন। এন্ট্রপি হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্যতার ফাংশন। এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করবো, যেটা বলতে পারবো আর কি। সো এন্ট্রপি হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্যতার ফাংশন। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। ইকুয়েশন 1টা কি বলে? ইকুয়েশন 1 বলে যে এন্ট্রপি, একটা সিস্টেমের এন্ট্রপি, একটি সিস্টেমের এন্ট্রপি, একটি সিস্টেমের এন্ট্রপি সেটি কি? সেটি হচ্ছে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটির ফাংশন। এন্ট্রপি থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি বা তাপগতীয় সম্ভাব্যতা, তাপগতীয়, আচ্ছা গতীয় বানানটায় দীর্ঘইকার হবে, তাপগতীয় সম্ভাব্যতা মানে হচ্ছে ডব্লিউ এর এর অপেক্ষক বা ফাংশন। এটাই হচ্ছে প্রথম স্টার্টিং পয়েন্ট। এবার আমরা দুইটা সিস্টেম চিন্তা করব। চলো, একটা সিস্টেম হচ্ছে এ, একটা হচ্ছে বি। সো মনে করি এ এবং বি নামক দুইটা সিস্টেম আছে। হ্যাঁ, এ এবং বি দুটি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ও বিচ্ছিন্ন সিস্টেম, সেপারেট সিস্টেম। একটা সিস্টেমের সাথে একটা সিস্টেমের কানেকশন নেই, বিচ্ছিন্ন সিস্টেম। এখন এ সিস্টেমের এন্ট্রপি আমরা ধরে নিচ্ছি, S1, ঠিক আছে? এ সিস্টেমের এন্ট্রপি ধরে নিচ্ছি S1। আর বি সিস্টেমের এন্ট্রপি সেটাকে ধরে নিচ্ছি আমরা S2। তো এখন খেয়াল করো, দুইটা সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম, দুইটা সিস্টেম স্বাধীন সিস্টেম, তাদের একসাথে এন্ট্রপি যদি হিসাব করো, তাদের মোট এন্ট্রপি যদি হিসাব করো তুমি, সুতরাং তাদের মোট এন্ট্রপি হবে, যেহেতু তারা বিচ্ছিন্ন সিস্টেম, স্বাধীন সিস্টেম, তাই তাদের মোট এন্ট্রপি বের করতে গেলে জাস্ট সিম্পলি দুইটা সিস্টেমের এন্ট্রপিকে জাস্ট যোগ করে দিবা, তাহলেই তুমি এই টোটালটার মোট এন্ট্রপি পেয়ে যাবা। ঠিক আছে? S1 প্লাস S2 যেভাবে যোগ করে দিবা। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 2। এবার তাদের, যেমন এ সিস্টেমের ক্ষেত্রে তুমি তাপগতীয় সম্ভাব্যতা বলতে পারতা W1, আর বি সিস্টেমে তাপগতীয় সম্ভাব্যতা হচ্ছে W2। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে নিই যে এ সিস্টেমে তাপগতীয় সম্ভাব্যতা কত, বি সিস্টেমে তাপগতীয় সম্ভাব্যতা কত। এখন
এ সিস্টেমের তাপগতীয় সম্ভাব্যতা, ইংলিশে আমরা বলি কি জানো, থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি। এই সিস্টেমের তাপগতীয় সম্ভাব্যতা হচ্ছে কত? সম্ভবত হচ্ছে W1, এটা ধরে নিচ্ছি আমরা। আর বি সিস্টেমের তাপগতীয় সম্ভাব্যতা হচ্ছে W2। ব্যাপারটা বুঝছো কি না? যে দুইটা সিস্টেম যদি স্বাধীন সিস্টেম হয়, দেখো আমি ধরেই নিছি যে এই দুইটা সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, আর আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমের একজনের সম্ভাব্যতা যদি হয় লেটস সে W1, আরেকজনের সম্ভাব্যতা যদি হয় W2, তাহলে এদের মোট সম্ভাব্যতা হবে এই W1 আর W2 এর গুণফল। ঠিক আছে? কারণ আমরা জানি যে কোনো একটা স্বাধীন, দুইটা যদি এরকম স্বাধীন সিস্টেম থাকে, তাহলে সেই সিস্টেম মোট সম্ভাব্যতা সবসময় কী করতে হয়, ওই দুইটা স্বাধীন সিস্টেমের সম্ভাব্যতাকে গুণ করে দিতে হয়। তোমরা এরকম একটা ফর্মুলা পড়ছো যে পি অফ এস ইকুয়াল টু হচ্ছে, দেখো, এ সিস্টেমের সম্ভাব্যতা ইন্টু বি সিস্টেমের সম্ভাব্যতা, এটা হচ্ছে স্বাধীনের জন্য। আর যদি স্বাধীন না হয়ে পরাধীন হতো, তাহলে আরও একটা পার্ট অ্যাড হইতো, যেটা আমরা এখানে আনবো না, কারণ যেহেতু আমাদের সিস্টেমগুলো স্বাধীন। সো আমরা এখান থেকে এখন আরও একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে ডব্লিউ এর জন্য। তাহলে মোট তাপগতীয় সম্ভাব্যতা কত সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা হবে তোমার W1 ইন্টু W2। সুতরাং তাদের মোট সম্ভাব্যতা, তাদের মোট তাপগতীয় সম্ভাব্যতা, শুধু সম্ভাব্যতা লিখতে পারো, সমস্যা নেই। সেটা কত হবে? ধরো মোট সম্ভাব্যতা যদি W ধরে নিই, তাহলে W হবে হচ্ছে তোমার W1 ইন্টু W2। এটাকে তুমি নাম দিতে পারো ইকুয়েশন 3। ঠিক আছে? এটা হয়ে গেল তোমার জন্য ইকুয়েশন, লেটস সে ইকুয়েশন 3। তাহলে আমাদের এখানে তিনটা ইকুয়েশন পাওয়া গেল। একটা হচ্ছে এই যে ইকুয়েশন 1, এখানে পাওয়া গেল ইকুয়েশন 2, আর আমরা এইমাত্র একটা ইকুয়েশন লিখলাম ইকুয়েশন 3। এখন এগুলো নিয়ে আমরা একসাথে কাজ করব। তো এই সূত্র প্রমাণের ক্ষেত্রে যে ফিজিক্সের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু ডান, যে আমরা সুন্দর মতো ব্যাখ্যা দ্বারা করাইছি, দুটা সিস্টেম নিয়েছি, সেগুলোর পিছনে লজিক দিছি, এন্ট্রপির লজিক দিছি, তাপগতীয় সম্ভবত লজিক দিয়েছি। এখন বাদবাকি যেগুলো সেগুলো জাস্ট ম্যাথমেটিক্স, জাস্ট ক্যালকুলেশন, যেটা আমাদের সবার প্রিয়, বিকজ ক্যালকুলেশনে যেহেতু ফিজিক্স পার্টটা অনুপস্থিত, সো ওইটা করাটা সবসময় সোজা, আমার কাছে অন্তত মনে হয় ক্যালকুলেশন পার্টটা সোজা, কম্পারেটিভলি ফিজিক্সের স্ট্রাকচার দ্বারা করাটা একটু কঠিন। তো এখন হচ্ছে আমরা ইকুয়েশন যে 3 আছে, এটা হচ্ছে আমরা ইকুয়েশন 1-এ বসাবো। ঠিক আছে? ইকুয়েশন 3-তে কী আছে দেখো, W ইকুয়াল টু আছে W1 ইন্টু W2। সো আমি এই W এর জায়গায় এটাকে রিপ্লেস করব। আরেকটা হচ্ছে খেয়াল করো, তোমার এই ইকুয়েশন 1-এ S ইকুয়াল টু বলা আছে F অফ W। যদি আমি W না ধরি W1 ধরি, তাহলে আমার এটা হয়ে যাবে S1, কারণ W1 সম্ভাব্যতার জন্য আমি এন্ট্রপি পাবো হচ্ছে F1, আর W2 সম্ভাব্যতার জন্য আমি এন্ট্রপি পাবো হচ্ছে S2। ঠিক আছে? ঠিক যেমন W এর জন্য পাচ্ছি S, একই রকম পাবে W1 এর জন্য S1, W2 এর জন্য S2। সো এভাবে করে আমরা কিছু নতুন সমীকরণ পাবো, যেগুলোকে আমরা এখন দ্বারা করাবো। সো আমরা লিখি যে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, দেখো 1 নং থেকে এবার 1 নং হতে পাই কি পাই? একটা তো হচ্ছে এই যে বললাম মাত্র, যে যেহেতু S ইকুয়াল টু হচ্ছে F অফ W, সুতরাং আমি চাইলে এখানে W1 এর জন্য এন্ট্রপি লিখতে পারি S1, এবং W2 এর জন্য আমি এন্ট্রপি লিখতে পারি S2। ওকে? আবার দেখো, যেহেতু তোমার W ইকুয়াল টু হচ্ছে W1 ইন্টু W2, এটা তুমি কোন নাম্বার ইকুয়েশনে পাইছিলা? এটা 3 নাম্বারে পাইছিলা।
সেহেতু তুমি এস ইকুয়াল টু এই এস ইকুয়াল টু তুমি লিখতে পারো এফ অফ, দেখো ডব্লিউর জায়গায় তুমি এটা লিখে দিবা, ডব্লিউর জায়গায় সিম্পলি এটা লিখে দিবা। খুব সহজ আসলে প্রমাণটা, তবে তোমরা লজিকটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ পারবা। এখন এই সব আমরা এখানে যা যা লিখছি, যেমন এটা 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 এই সব আমরা বসিয়ে দিব 2 নাম্বার সমীকরণে। ঠিক আছে, 2 নাম্বার সমীকরণ দেখো এখানে আছে S1 S2 আর S, এগুলো সব আমরা বসাবো 2 নাম্বারে। কারণ 2 নাম্বারে দেখো তোমার এই যে S1 S2 আর S আছে। সো 2 নাম্বার সমীকরণে আমরা সব বসিয়ে দিব। চলো তাহলে আমরা এখন লিখি যে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। 2 নং কি পাই? 2 নঙ্গে আমাদের ছিল যে S ইকুয়াল টু S1 প্লাস S2, S1 প্লাস S2। তাহলে ভাই এস কি? এস হচ্ছে এই যে এফ অফ W1 ইন্টু W2। আর S1 কি ভাই? S1 হচ্ছে এই যে এফ অফ W1। S2 কি ভাই? S2 হচ্ছে এফ অফ W2। তো এটাকে আমরা চাইলে ইকুয়েশন 4 দিতে পারি, তাই না? ইকুয়েশন 4 দিতে পারি এটাকে। এবার এই যে 4 নম্বর সমীকরণ, এটাকে একবার W1 এর রেসপেক্টে, আবার হচ্ছে আমরা W2 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো 4 নং সমীকরণকে এখানে লেখো। 4 নং সমীকরণকে W1 এ একসাথে লেখো, W1 ও W2 এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো ভাই এবার দেখো যে একটা জিনিস ভালো মতো বুঝো, এফ ফাংশনকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তুমি পাবা হচ্ছে এফ প্রাইম, তাই না? এফ ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে পাবা এফ প্রাইম। চলো আমরা আগে সেটা লিখে নিই। সো আমরা প্রথমেই পাবো হচ্ছে এফ প্রাইম। এফ প্রাইমের ভিতরে কে আছে? W1 ইন্টু W2 আছে। ওকে, এবার আবার এই যে W1 W2 এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি প্রথমে W1 এর সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশন করব, W1 এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব। দাঁড়াও কালি এটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, সো W1 এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব হচ্ছে তোমার W1 W2 কে। সো W2 হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, যখন W1 এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করবা তখন এটাকে বের করে নিতে পারবে। এটা আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কি, বুঝতে পারছো? আংশিক অন্তরীকরণ মানে অনেকটা এরকম। আমি যদি এরকম করে লিখি তাহলে মানে আরও ভালো হয়, আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এই W1টা এটা কনস্ট্যান্ট হওয়াতে এটা সামনে চলে আসবে, কিন্তু W2টা সামনে চলে আসবে, কিন্তু তোমার W1 এর রেসপেক্টে W1 তো 1, তোমরা জানো যে এটা এগুলো কত হয়, এটা হচ্ছে 1 হবে। ঠিক আছে, এটা জাস্ট লাইক এই যে এইটার মতো আর কি, dx বাই dx যেমন 1, ঠিক একই রকমভাবে dW1 বাই dW1ও 1। সো W2টা আমি এখানে সামনে লিখে ফেলবো। তো চলো এগুলো সব মুছে ফেলি। সো যেটা বললাম যে এই যে W2টা এটা হচ্ছে বেঁচে গেল, W2 বেঁচে গিয়ে একদম সামনে চলে আসলো। আর আমাদের W1টা কিন্তু W1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায়, সো ওটা বাদ। আর রাইট সাইডে আমার কি থাকে দেখো, রাইট সাইডে আমি যদি এই W1কে রেসপেক্টে আমি যদি এই ডিফারেন্সিয়েশনটা করি এই ফাংশনের, তাহলে এটা হয়ে যাবে এফ প্রাইম W1, এফ প্রাইম W1। আবার যদি আমি W1 এর রেসপেক্টে W1কেই ডিফারেন্সিয়েশন করি তখন এই জিনিসটা আমার হবে 1। সো 1 মানে কি, এটা আসলে আর লেখার প্রয়োজন নাই। তোমরা তো ডিফারেন্সিয়েশন পারো, তাই না? ক্যালকুলেশন তো পারো। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তুমি W1 এর রেসপেক্টে তুমি হচ্ছে যদি এই এফ অফ W2কে ডিফারেন্সিয়েশন করো, যেহেতু এই ফাংশনটা W2 এর ফাংশন, সো W1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে হচ্ছে পুরোটা 0। সো এটা আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। সো এই আসলে ডিফারেন্সিয়েশনটা, যেটা আশা করা যায় তুমি বুঝতে পারছো। এরপরে আমরা একদম সিমিলার প্যাটার্নে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব হচ্ছে W2 দিয়ে। W2 দিয়ে যখন আমি এই এফ ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব তখন আমি পাবো এফ প্রাইম, ঠিক আছে? আবার সেই W2 দিয়ে যখন আমি ডিফারেন্সিয়েশন করব তোমার এই বান্দাকে, মানে W1 ইন্টু W2কে,
তখন এই W1 তো বাঁচা যাবে, কারণ ও তো কনস্ট্যান্ট, ও সামনে চলে আসবে, যেখানে সামনে চলে আসবে, কিন্তু W2 এর রেসপেক্টে W2 হয়ে যাবে 1। সো বেসিক্যালি এই পার্টটা 1 হওয়াতে এই পার্টটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। আর রাইট সাইডে আমাদের কাছে কি আছে দেখো, রাইট সাইডে আমাদের আছে এই যে f(W1) ভাই, W2 এর রেসপেক্টে তুমি যখন ডিফারেন্সিয়েশন করতেছো, এটা হচ্ছে W1 এর ফাংশনকে, তখন এটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, সো এটা হয়ে যাবে 0। ফাইন। আর বেঁচে থাকবে কি? বেঁচে থাকবে এখানে হচ্ছে এই পার্টটা, এই পার্টটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। সো W2 এর রেসপেক্টে f(W2) কিন্তু ভ্যানিশ হবে না, সেটা হবে f'(W2). আবার সেই W2 এর রেসপেক্টে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ভিতরে থাকা W2 এর। সো আমরা জানি যে W2 এর রেসপেক্টে W2 এর ডিফারেন্সিয়েশন যদি করা হয়, নিজের সাপেক্ষে নিজের ডিফারেন্সিয়েশন হচ্ছে বেসিক্যালি 1। সো আশা করা যায় এত সিম্পল দুইটা ডিফারেন্সিয়েশন আমি যদি নাও বুঝাইতাম তুমি পারতা, ঠিক আছে? তাহলে ইকুয়েশন নাম্বার এবার 5 এবং 6 দিয়ে দিই। সো সো 5 এবং 6 দেওয়ার পরে দেখো 5কে আমি 6 দিয়ে ডিভাইড করি, চলো। 5কে তো ডিভাইড করলে যেটা হবে যে 5কে যদি 6 দিয়ে ডিভাইড করো, তাহলে এই W2 থাকবে উপরে আর W1 থাকবে হচ্ছে নিচে। আর এটা দিয়ে কাটা যাবে, সো এটা আসলে লিখলাম না আমরা। আর আমাদের রাইট সাইডে থাকবে ভাই দেখো, এটা ডিভাইড বাই এটা হবে, সো f'(W1) ডিভাইডেড বাই f'(W2). এই যখন আমাদের অবস্থা, আমরা এবার এটাকে আর গুণন করতে পারি, মানে ক্রস মাল্টিপ্লাই করতে পারি। সো W2 এর সাথে এটাকে আমরা গুণ করবো আর W1 এর সাথে এটাকে গুণ করবো। তো আমি এখানে লিখতে পারি W1 f', আর এখানে লিখতে পারি W2 f' অফ W2। আচ্ছা, যেহেতু দেখো W1 এর সাথে f' এর গুণ, W2 এর সাথে f' W2 এর গুণ, এটা ইকুয়াল টু, ধরো আমরা ডট ডট দিয়ে সাম কনস্ট্যান্ট ধরতে পারি। ব্যাপারটা হচ্ছে তোমরা বয়েলের সূত্র শিখছো না, P1 V1 ইকুয়াল টু P2 V2 হইলে আমরা সেখানে ডট 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 দিয়ে একটা সাম কনস্ট্যান্ট কে ধরতে পারি, ওই রকমভাবে একই রকমভাবে আমরা এখানেও সেই কাজটাই করতে পারি। সো আমরা এখানে লিখতে পারি যে এই গুণফলগুলো এই গুণফল বা এই গুণফল যেটাই বলো, এই প্রত্যেকটা গুণফল হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট কে এর সমান, ঠিক আছে? এটা বলতে পারি। ঠিক এই কারণেই, যেহেতু এটা সমান, এই কারণেই দেখো এটা আর এটা গুণ করলে যে কথা, W2 আর f'(W2) গুণ করা একই কথা। সুতরাং এটা এই W1 এর ভ্যালু আলাদা, W2 এর ভ্যালু আলাদা, ঠিক আছে, কিন্তু এই গুণফলের যেই মান, এই গুণফলের একই মান। তার মানে এই মানগুলোকে আমরা একটা সাম কনস্ট্যান্ট ধরে নিতে পারি। কারণ একই মান মানে কি, এটা আর এটার ভ্যালু যদি সেম হয়, তার মানে নিশ্চয়ই এটা একটা কোন একটা কমন মানের সমান, যেটা হচ্ছে কে। তো আমরা কে এখানে কনস্ট্যান্ট এখানে লিখে নিব, যে কে হচ্ছে এখানে ধ্রুবক। এই কথাটা অবশ্যই তুমি লিখে দিবা, এখানে এখানে কে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? কে হচ্ছে ধ্রুবক, এটা লিখে ফেলবা। ওকে, এখান থেকে তুমি এখন একটা জিনিস রিয়েলাইজ করা উচিত যে আচ্ছা, তার মানে এখানে দেখো W1 এর জায়গায় যদি আমরা ইন জেনারেল বলি, হ্যাঁ, একদম সাধারণভাবে লেখা যায়। সুতরাং সাধারণভাবে লেখা যায় কি লেখা যায় দেখো, সাধারণভাবে তুমি W এর সাথে তুমি f'(W) কে গুণ করলে তুমি সাম কনস্ট্যান্ট কে লিখতে পারো। ব্যাপারটা বুঝছো কি? এখানে তুমি W1 এর সাথে যদি f'(W1) গুণ করাও, সেটা যে কথা, W2 এর সাথে f'(W2) গুণ করা একই কথা, W3 এর সাথে f'(W3) গুণ করা একই কথা। একই রকমভাবে আমি ইন জেনারেল বলতে পারি যে এসব W1 বাদ দিয়ে দাও, শুধুমাত্র W এর সাথে f'(W) গুণ করা হচ্ছে সাম কনস্ট্যান্ট কে, ঠিক আছে? সো ইন জেনারেল আমরা এটা বলতেই পারি। এবার ভাই আমি এখান থেকে লিখতে পারি যে W ইকুয়াল টু, সরি W না, f'(W) ইকুয়াল টু আমি লিখতে পারি কে বাই ওমেগা, সরি ওমেগা করতে আসলো, কে বাই W, ঠিক আছে? এটা লিখতে পারি। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে? এ পাশে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, ওই পাশে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তার আগে আমরা একটু লিখি যে সমাকলন করে পাই, এই কথাটা একটু লিখে নেওয়া ভালো। সমাকলন করে পাই কি পাই দেখো, আমরা যদি বাম পাশে সমাকলন করি W রেসপেক্টে, আরেকটা হচ্ছে ডান পাশে কনস্ট্যান্ট তো আলাদা, কনস্ট্যান্টকে বাইর করে দাও, এই দিকে সমাকলন করি, তাহলে আমি
আমরা জানি যে এফকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ডব্লিউ রেসপেক্টে, এফকে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা এফ প্রাইম, আবার সেই এফ প্রাইমকে ইন্টিগ্রেশন করলে তুমি আবার এফ ব্যাক পাবা। হ্যাঁ, সো এটা ব্যাক পাবা। সো আমরা যদি এফ প্রাইমকে ইন্টিগ্রেশন করি, এখানে এফ প্রাইমকে ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে ব্যাক পাবো হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন এফ, এফ অফ ডব্লিউ। এখানে ভাই কে হচ্ছে কনস্ট্যান্ট। এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা কি, এটা তোমাদের সেই চিরাচরিত ফর্মুলা, সেটা হচ্ছে 1/x ইন্টু ডিএক্স, এটা হচ্ছে ln অফ এক্স। সো সেই বিখ্যাত ফর্মুলা, সেই সহজ ফর্মুলা, সেটা হয়ে যাবে ln অফ ডব্লিউ। আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তুমি সি ধরে নিতে পারো, তুমি লিখে নিতে পারো, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার দেখো, কাজ তো হয়েই গেছে প্রায়, এবার আমরা বাউন্ডারি কন্ডিশন সেট করব। দেখো, যদি যদি তোমার টেম্পারেচার হয় 0, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি অ্যাবসোলিউট জিরো, জিরো বলতে 0 ক্যালভিন, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। যদি তোমার টেম্পারেচার হয় 0, তখন তুমি বলতে পারো, যদি তাপমাত্রা টি ইকুয়াল টু হয় 0 ক্যালভিন, তখন আমাদের এন্ট্রপির মান হয় 0, আর আমাদের ডব্লিউর মান হয় হচ্ছে 1, ডব্লিউর মান হয় 1। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তখন আমরা লিখতে পারি, আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন সেট করার আগে আমার একটা জিনিস একটু লেখা উচিত ছিল, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণের দিকে একটু তাকাও। কোথায় গেল? এই যে এস ইকুয়াল টু এফ অফ ডব্লিউ, এস ইকুয়াল টু এফ অফ ডব্লিউ। তো 1 নম্বর সমীকরণ থেকে তুমি লিখতে পারো, এখানে লিখতে পারো, সুতরাং 1 নং হতে লেখা যায় এস ইকুয়াল টু, যেহেতু এফ অফ ডব্লিউ, আর এফ অফ ডব্লিউ মানে কি, এই জিনিসটা, এফ অফ ডব্লিউ মানে হচ্ছে কে ln অফ ডব্লিউ প্লাস সি। তো ভাই, এই সমীকরণে এখন আমরা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বসাবো। তাহলে তোমার এস এর মান কত? এস এর মান হচ্ছে এখানে 0। ঠিক আছে, এস এর মান 0 বসাও। আর এফ অফ কি, এফ অফ ডব্লিউ তার বসানো লাগবে না, এস ইকুয়াল টু 0, আর এ পাশে বসাবা তুমি কে এর জায়গায় কে থাকলো, সমস্যা নেই, কারণ কে এর মান আমাদের জানা নেই। ln অফ ডব্লিউ কি জিনিস? ডব্লিউ হচ্ছে এখানে 1, আমরা যে কোনো বাউন্ডারি কন্ডিশন বসাতে পারি সি বের করার জন্য। দেখো, আমরা এই বাউন্ডারি কন্ডিশনটা বসাইছি, যখন এস 0 তখন ডব্লিউ আমাদের 1 হয়ে যায়, এই বাউন্ডারি কন্ডিশন আমরা বসাইছি। সো সি, এখানে একটা সি থাকে। ওকে, তাহলে খেয়াল করো, এটাও 0, আর ln অফ 1 মানে কিন্তু 0। হ্যাঁ, তাহলে সি এর মান কিন্তু আমরা খুবই লাকি যে আমরা সি এর মান কিন্তু 0ই পাইছি। তাহলে এখানে যদি তুমি এখন বসাও, এটাকে ইকুয়েশন নাম্বার অ্যাকচুয়ালি বলা উচিত কিছু একটা, ধরো 6, এটাকে 7 বলি। ঠিক আছে, এটাকে ইকুয়েশন নাম্বার 7 বলে দিচ্ছি। সো ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের জন্য ইকুয়েশন 7। তাহলে এখানে লেখো যে 7 নং হতে পাই, 7 নং হতে পাই, 7 নং হতে পাই, কি পাই? আমরা দেখতে পাচ্ছি যে 7 নং আমাদের আছে হচ্ছে এস ইকুয়াল টু, এ পাশে আছে কে ইন্টু লগ ডব্লিউ বা ln অফ ডব্লিউ, যেটাই বলো, এখানে আসলে এটা লগ মানে ই ভিত্তিক লগ আসলে। ঠিক আছে, ln অফ ডব্লিউ প্লাস সি। সি কত ভাই? সি কিন্তু আমরা বের করছি, সি এর মান কিন্তু 0। সো এটাই আমরা পাই আর কি এখান থেকে। সো উইচ ইজ গ্রেট, বিকজ আমরা এখন সমাধান করে ফেলেছি আমাদের যেই বোলসম্যান যেই সমীকরণটা, সেটা কিন্তু আমরা সলভ করে ফেলছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আসলে আসল প্রমাণটা। এখন খেয়াল করো, আমরা যে একদম শুরুতে লিখছিলাম বোলসম্যানের এই যে সূত্রটা, এই লগ বলতে কিন্তু আসলে ই ভিত্তিক লগ বোঝায়। ঠিক আছে, এখানে যাই হোক, লগ থাকলেই হইল।
সো এই হচ্ছে আমাদের আসল পুরো প্রমাণটা। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। আমি পুরোটা একবার একটু দেখাই দিই।